আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা কমবেশি সবাই জানেন যে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল আওয়ামী লীগ। এই দলটির কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ। দলটিকে এখনো একটি নিষিদ্ধ দলে পরিণত করা হয়নি, কিন্তু তাদেরকে কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না বা হচ্ছে না আইনগতভাবে। ২ নম্বর হলো যে এদের যে ছাত্র সংগঠনটি, এটিকে আইনগতভাবে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং এই দলের যে প্রতীক, নির্বাচনী প্রতীক, এই নির্বাচনী প্রতীকটি হলো নৌকা। আবার এটি মানে একটা নৌকা মানে ওরকম নৌকা না। ৫০-এর দশকে আমাদের দেশের যে নৌকাগুলো ছিল সাধারণত মানুষ সইওয়ালা নৌকা ব্যবহার করত। ছোট কাঠের একটা নৌকা। আপনারা যারা গ্রামে বড় হয়েছেন ৭১, ৭২, ৭৩ সনে এবং বর্ষাকাল দেখেছেন, একেবারে ছোট মাঝারি আকৃতির নৌকা। নৌকার বিভিন্ন আকার ছিল। আমাদের যেমন মালবাহী অনেক বড়, বড় নৌকা রয়েছে যেগুলো জাহাজের মতো ছিল। ২ টো ৩ টে করে সেখানে পাল থাকতো এবং সেই পালের পেছনে যে হাল থাকতো, সেই হাল থাকতো এবং একেকটা নৌকা ৫০০ মণ, ১,০০০ মণ এরকম বড় আকৃতির ছিল। তো সে সকল নৌকা পাট থেকে শুরু করে অন্য সকল পণ্য সামগ্রী বহন করা হতো। আজকের যে বড়, বড় জাহাজগুলো ঠিক ওইরকম জাহাজের মতো না হলেও সে সকল পাল তোলা ২ টো ৩ টা ৪ টে করে পাল তোলা, তো এরকম নৌকা যারা জোয়ারের সঙ্গে বাতাসের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলার এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেত এবং এই সকল নৌকা, জাহাজের মতো নৌকা, সেখানে গুণ টানার জন্য যখন প্রতিকূল পরিস্থিতি যেত, তো এরকম মাল্লা থাকতো ১০ জন ১২ জন। তারা বিশাল মস্তুলের সঙ্গে সেই রশি টানিয়ে নৌকা টেনে নিয়ে যেত। আবার কখনো, কখনো দাঁড় দিয়ে টানা হতো। তো এরকম বড়, বড় নৌকা আমি দেখেছি যেখানে নৌকার পেছনে, নৌকার মাঝামাঝি জায়গাতে এবং নৌকার সামনে। তো একদিকে ৩, ৪, ১২ টি, ১ ডজন দাঁড় থাকতো। অন্যদিকে ১২ টি। অর্থাৎ পেছনে ধরুন ৪ টি, যেখানে হাল আছে তার পিছনে ৪ জন। তো ৪ জন ২ পাশে বসে ৪, ৪ ৮ টি বৈঠা, দাঁড় যেটাকে। তারপরে আবার মাঝামাঝি জায়গাতে একটি স্পেস থাকতো, সেখানে এরকম ৪ জন, ৪ জন ৮ জন। আবার একেবারে সম্মুখ ভাগে সেখানে ৪ জন। এরকম মানে ১২, ১২, ২৪ দাঁড়ের যে নৌকা, সেই নৌকা দেখেছি। আবার বিশাল মস্তুলওয়ালা সেই ২৪ দাঁড়ের নৌকাকে আবার টানার জন্য বিশাল মস্তুল, যেখানে গুণ টেনে অর্থাৎ দড়ি বেঁধে এরকম ১ ডজন বা ১০ জন লোক টানছে নৌকা। আর সে হাল, সে কি হাল! মানে পিছনের যে বৈঠা হাল, সেটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। সেই হাল ধরে বসে থাকে যিনি বসে আছেন পুরো নৌকাটাকে ১,০০০ মণের একটা নৌকাকে রাখার জন্য সে এবং এরকম ছবিগুলো আপনি ৬০-এর দশকের ছবিগুলো আপনি দেখতে পাবেন। আমাদের এই বাংলাদেশে যে রয়েছে। এটা এক ধরনের নৌকা। মাঝারি নৌকা ছিল। তারপরে শেষে মাছ ধরার জন্য খুব লম্বা, কিন্তু চিকন বিশাল লম্বা নৌকা ছিল। তারপরে ডিঙ্গি নৌকা ছিল, লম্বা ডিঙ্গি নৌকা। এরপরে বাইস দেওয়ার মতো নৌকা ছিল। অর্থাৎ নৌকার মধ্যে অন্ততপক্ষে শ'খানেক নৌকা, যাকে বলা হয় আমাদের এই বাংলাদেশে খুব জনপ্রিয় ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি গৃহপালিত নৌকা যেটা ছিল সেটা হলো এই যে সইওয়ালা, এই যে নৌকার ছবিটি আছে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকে, ঠিক এই নৌকাটাই ছিল সবচেয়ে জনপ্রিয় এবং এইগুলো দিয়ে ছোট, ছোট যাত্রী, মানে ছোট, ছোট দূরত্বে যাত্রী বহন করা হতো। এখানে বড় জোর একটা দাঁড় থাকতো। এর বেশিরভাগ ক্ষেত্রে যখন দূরবর্তী এলাকাতে যেত আর একটা বৈঠা থাকতো আর পাল তোলা হতো মাঝে মধ্যে। একটা মাঝারি আকৃতির সই ছিল। সাধারণত ৪ জন, ৫ জন, ৬ জন যাত্রী নিয়ে এই নৌকাগুলো চলাফেরা করত কমার্শিয়ালি। এই নৌকাগুলো বেশিরভাগই ছিল কমার্শিয়াল এবং এটাই ছিল সবচেয়ে জনপ্রিয়। তো এই নৌকাকে যখন প্রতীক করা হলো আওয়ামী লীগের, তখন টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের তখন তো বর্ষাকালে পুরো বাংলাদেশই ডুবে থাকতো এবং নৌকার চেয়ে জনপ্রিয় বাহন আর ছিল না। আর এটা প্রয়োজন, জনপ্রিয়, আরামদায়ক এবং কস্ট ইফেক্টিভ সব দিক থেকে। তো সেই যে নৌকা প্রতীকটি, এটি সাড়া ফেলে দেয় পুরো ভারতীয় রাজনীতিতে।
কেবল বাংলাদেশের রাজনীতিতে নয়, ভারতীয় রাজনীতিতে এবং এই নৌকা প্রতীক এবং আওয়ামী লীগের যে ইতিহাস, এটা এমনভাবে জড়িয়ে আছে যে এখন ১৯৫৪ সনে নৌকার যে সামাজিক গুরুত্ব ছিল, এই ধরনের ডিঙ্গি নৌকার যে সামাজিক গুরুত্ব ছিল, এটি 1% ও এখন নেই। এই ধরনের নৌকা এখন বাংলাদেশে একটাও পাবেন না। এখন সব ইঞ্জিন চালিত বোট। কিন্তু মানুষের স্মৃতিতে এটি ভাস্বর হয়ে আছে। এর সঙ্গে আবেগ আছে, এর সঙ্গে প্রেম আছে, ভালোবাসা আছে, ইতিহাস আছে। তো যার কারণে হয় কি, এই নৌকাটা দেখলেই আমরা অনেকটা নস্টালজিয়ার মধ্যে পড়ে যাই। এরকম একটা ঘটনা। তো সেই নৌকাকে সামাল দেওয়ার জন্য দেখা গেল ধানের শীষ এসেছে। ধানের শীষ আমাদের দেশে প্রধান খাদ্য, সবই ঠিক আছে। কিন্তু নৌকার মতো মানে রাজনৈতিক যে স্লোগান, এটা যে রিদম, যেমন আপনি যখন বলা হয় জয় বাংলা, প্রতীক আছে, মার্কা আছে, কোন সে মার্কা? নৌকা, নৌকা, নৌকা। তো আবার একই যদি বলা হয় মার্কা আছে, কোন সে মার্কা? ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। কোন সে মার্কা? দাড়িপাল্লা, দাড়িপাল্লা, দাড়িপাল্লা। কোন সে মার্কা? তো লাঙল, 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 এই ৩ টের কথাই ধরেন। এখন সেখানে দেখেন নৌকার যে রিদমটা, এটার যে টরে টক্কা, মানে এটার যে উচ্চাঙ্গ সঙ্গীতের যে তবলা বলেন, হারমোনিয়াম বলেন, কিংবা সারিন্দা বলেন, কিংবা দোতারা বলেন, ওই প্রত্যেকটা যন্ত্র আমাদের আবহমান বাংলার যন্ত্রের সঙ্গে নৌকা, নৌকা এটা যেভাবে সহজে মানে মানুষের হৃদয়ে ঢুকিয়ে দেওয়া যায়, এটা অন্য কোনো প্রতীক দ্বারা বাংলাদেশ আসলে সম্ভব হয় না। ধরেন কারো হলো মুরগি প্রতীক হলো, তো যদি বলে মার্কা আছে, কোন সে মার্কা? মুরগি, মুরগি। বা ধরুন এই যে এখন ওরা শাপলা চাচ্ছে এনসিপি, তো এখন যদি বলা হয় নেতা আছে, কোন সে নেতা? নাহিদ, নাহিদ। মার্কা আছে, কোন সে মার্কা? সেটা যদি বলা হয় শাপলা, শাপলা। ঠিক নৌকার সাথে যায় না। এটা এমনভাবে হয়ে গেছে, এটা একটা সুর তৈরি হয়ে গেছে, কফি হাউজের সেই আড্ডাটা। আপনি অমর গান তো আর তৈরি করতে পারবেন না, এটার সঙ্গে কোনো কিছু তুলনা করতে পারবেন না। কিংবা আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা যে সঙ্গীতটি, মানে এই সঙ্গীতের সঙ্গে গান, বাদ্য, মানে এটার যে সারেগামা যা কিছু রয়েছে, এটার কাউন্টার ওরকম মধুর আরেকটা দ্বিতীয় গান সবাই চেষ্টা করেছে, হয়নি। ওইটা হয়নি। আর শোনা, 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 লোকে বলে শোনা, শোনা নয় যত খাঁটি, কত সুন্দর একটা গান। কিংবা 'প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ', 'জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ', এটাকে কাউন্টারলি জনপ্রিয় করার জন্য যে কত চেষ্টা করা হয়েছে, কিন্তু জাতিসংঘের কাছাকাছি যায়নি। কিংবা 'নতুন বাংলাদেশ গড়ব মোরা', এর সাথেও তো চেষ্টা করেছেন। হ্যাঁ? তো এরকম হয়। ভারতে আপনি চিন্তা করেন 'সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা', এটা আল্লামা ইকবাল সাহেবের কবিতা, তার গান, এবং এটা মূলত সেই ব্রিটিশ ভারতে আ করা হয়েছে সম্মিলিত ভারতবর্ষের জন্য। কিন্তু ভারতে এটা এতটা রিদম সৃষ্টি করেছে, ভারত ২ টো জাতির সংগীত করেছে। জনগণ মন অধিনায়কও জয় হে। তো কিন্তু সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্থান হামারা, এটার পর্যায়ে যেতে পারছে না। ফলে ভারতের মতো জায়গাতে তাদের জবন দেশ, শত্রু দেশ, সেই শত্রু দেশের জাতীয় কবি আল্লামা ইকবালের সেই লেখা তাদেরকে জাতীয় সংগীত হিসেবে মেনে নিতে হচ্ছে। এই কারণ হলো রিদমের কারণে। যেমন দেখা গেল যারা খুব চেষ্টা করছে শিবাজিকে জাতীয় নেতা বানানোর জন্য। গত ১০০ বছর ধরে তারা প্রাণান্ত চেষ্টা করছে আওরঙ্গজেবকে ভিলেন বানানোর জন্য। কিন্তু কোনো অবস্থাতেই আওরঙ্গজেবকে বাদ দেওয়া যাচ্ছে না। আওরঙ্গবাদকে বাদ দেওয়া যাচ্ছে না। আওরঙ্গজেব সড়ক দিল্লিতে বাদ দেওয়া যাচ্ছে না। কিংবা সেই যে ঔরঙ্গাবাদ, যেটা ওই শিবাজির যে এলাকা, কিংবা ধরুন এখন গুজরাটে যেখানে এই আওরঙ্গাবাদ রয়েছে, ওই এলাকাটাকে বাদ দেওয়া যাচ্ছে না। কেন? এর কারণ হলো ৫০ বছরের শাসনে ভারতবর্ষকে ফাইন্যান্সিয়ালি, মিলিটারিলি, সামরিক শক্তিতে, ল অ্যান্ড অর্ডার, জাস্টিস, ন্যায় বিচার, সংহতি, শান্তি শৃঙ্খলায়, মানে এই ৫০টি বছরে আওরঙ্গজেবের জমানাতে পুরো ভারতবর্ষে যে স্ট্যাবিলিটি ছিল, ৫,০০০ বছরের ইতিহাসে এরকম স্ট্যাবিলিটি কখনো ছিল না। ইভেন নট যাকে বলা হয় আকবরের জমানাতেও। বাদ দেবেন কিভাবে? ইতিহাস তো বাদ দেওয়া যায় না। তো এই যে আমরা বলি রাম রাজত্ব, ওটা, মানে এগুলোর সামনে অনেক সুন্দর, সুন্দর গল্প আছে। কিন্তু আওরঙ্গজেবের যে রাজত্ব, এটা বাস্তবতা। জাহাঙ্গীর সারাক্ষণ মদ খেয়ে থাকতেন। এবং তিনি যে পরিমাণ মদ খেতেন, কিন্তু তাকে তো বাদ দেওয়া যাচ্ছে না। কিন্তু ইতিহাসে তার যে সফলতা, তারপরে ধরুন শাহজাহান, তার জমানা তো বাদ দেওয়া যাচ্ছে না।
কোনো অবস্থাতে বাদ দেওয়া যাচ্ছে না। মহীশূরে হায়দর আলী বা টিপু সুলতান, তো হায়দর আলী, টিপু সুলতান এর সমপর্যায়ের কোনো হিন্দু যে নায়ক, মহানায়ক দাঁড় করানো যাচ্ছে না। ওখানে হায়দর আলী আসছে, কিংবা ধরুন নিজাম, হায়দরাবাদের নিজাম, তো তাকে তো বাদ দেওয়া যাচ্ছে না। সাদ সুলতানাকে বাদ দেওয়া যাচ্ছে না। তো এরকম ইতিহাস এমন একটা ব্যাপার যে ওর জায়গাটা এমন হয়ে যায়, সেই জায়গাতে আপনি কোনো অবস্থাতেই বিকল্প কাউকে বসাতে পারবেন না। যেভাবে ভারতবর্ষের ইতিহাসে আপনি চন্দ্রগুপ্ত মৌর্যকে বাদ দিতে পারছেন না, অশোককে আপনি বাদ দিতে পারছেন না, অসংখ্য মানুষ, কুষাণ রাজ কনিষ্ককে বাদ দিতে পারছেন না। তদ্রুপ বাংলাদেশে আওয়ামী লীগের যে ইতিহাস, জয় বাংলার যে ইতিহাস, নৌকার যে ইতিহাস, সেই ইতিহাসকে বাদ দেওয়া যাচ্ছে না। মানে এটা নিয়ে যত কথা বলা হচ্ছে, একটা হীরকখণ্ড যেভাবে যত অ্যাঙ্গেলে আপনি কাটবেন ওটার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। একইভাবে জয় বাংলা বলেন, নৌকা বলেন, আওয়ামী লীগ বলেন, এটাকে নিয়ে যত আঘাত করা হচ্ছে, বারবার শুধু একটা দ্যুতি ছড়িয়ে পড়ছে। গোপালগঞ্জে গিয়ে আঘাত দেন, দ্যুতি ছড়িয়ে পড়ছে। তারপরে বঙ্গবন্ধুর মাজার ভাঙতে যান, তাকে গালাগালি দেন, তাকে অশিক্ষিত, বর্বর, চাঁদাবাজ, বাকশালী, তারপরে শেষে কি না করেছে আপনি চিন্তা করুন। 1973 সন থেকে 1975 সন পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেধা, মানে ছাত্র এবং শিক্ষক, আপনি এখনকার ছাত্র শিক্ষকের যে মেধা, সে মেধার মানে ওই জমানাতে যে মৌলিকত্ব ছিল তাদের মেধা এবং যোগ্যতার, তার পাশে বসার দুঃসাহস আমি নিজে করি না। একজন প্রফেসর আহমদ শরীফ, আপনি মানে ওনাদের সঙ্গে না বসলে বুঝতে পারবেন না যে আল্লাহ তাদেরকে কি পরিমাণ মেধাবী করেছিলেন, কি যোগ্যতা তাদেরকে দিয়েছিলেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো মেধা, যোগ্যতা, এডুকেশন তারা বঙ্গবন্ধুকে শেখ মুজিব বর্বর, অশিক্ষিত, বংশহীন, মর্যাদাহীন, কাণ্ডজ্ঞানহীন, মানে এই ন্যারেটিভগুলো ওই বিশ্ববিদ্যালয়ের প্রান্তর থেকে সর্বোচ্চ মেধা যোগ্যতা দিয়ে তারা চেষ্টা করেছেন। বঙ্গবন্ধু খুবই অপমানিত ছিলেন এবং তিনি কখনো মানে এই যে তার যে শাসনামলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেননি, এবং তিনি সর্বশেষ 75-এর 15ই আগস্টে মানে দিনের বেলায় তার সেখানে প্রোগ্রাম ছিল। এই প্রথম মানে সেই রাতে তিনি খুব আনন্দিত ছিলেন যে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে বরণ করে নিচ্ছে। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মেধাবী লোকগুলো বঙ্গবন্ধুকে কালার্ট করতে পারেননি। তারা সেই বঙ্গবন্ধুর কর্মকাণ্ডকে বর্বর বানাতে পারেননি। তাদের সেই লেখনী, তাদের সেই ধাঁচ, তাদের সেই মেধা, সেই তুলনায় আমরা এ যুগে যারা কথাবার্তা বলছি, আমি তাদের একটা পশম হওয়ার উপযুক্ত নেই, মানে আমার ভিতর নেই। আর বাইরে অনেক লোক বঙ্গবন্ধুকে গালাগালি করে, অনেক লোক বঙ্গবন্ধুকে গালাগালি করে, দূর থেকে ধরেন গালাগালি করতে পারে। আপনি তাদের যে কোনো লোককে, আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, তার সামনে 10 মিনিট কলম নিয়ে বসতে বলেন, বক্তব্য নিয়ে বসতে বলেন, মানে কথা বলার মতো যে তথ্য, উপাত্ত, ডাটা, মানে গালাগালি করতে পারবেন, কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারবেন না। আমার এতটুক যে যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো আমার মতো লোকের সামনে যারা কথা বলতে পারেন না, তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, নৌকার বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করছে, সেটার ভবিষ্যৎ কি হতে পারে, এটা বোঝানোর জন্য আমি শুধু বলছি যে আমি যাদের পশম হওয়ার, পায়ের নখ হওয়ার উপযুক্ত না, এইরকম শত শত মানুষ সারা বাংলায় পুরো জমানাটা চেষ্টা করেছে। আপনি একজন সিরাজুল আলম খান, একজন আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, সিরাজ শিকদার, হাসানুল হক ইনু, মানে ওনাদের যে ভারিক্কি, তাদের যে প্রজ্ঞা, তাদের যে মেধা, তাদের সঙ্গে এ যুগের যারা বিপ্লবী, আপনি যদি চিন্তা করেন, আমি তো মানে যে এদেরকে হিমালয় আর যদি এর পাশে যদি চিন্তা করেন যে এদেরকে ধৈঞ্চায় গাছও আমার কাছে মনে হয় না ওই সময়ের প্রেক্ষাপটে। মানে কি তাদের যে যোগ্যতা, কল্পনাই করা যায় না, কল্পনাই করা যায় না, ভাবাই যায় না। আপনি সেই হারুনের ভাতের হোটেলের কথা চিন্তা করেন, হারুনের ভাতের হোটেলের কথা চিন্তা করেন, ওই দৃশ্য চিন্তা করেন, আর ইয়াহিয়া খান, টেক্কা খানের মানে পৃথিবীর 7th লার্জেস্ট আর্মি, ইফেক্টিভ সেই আর্মির মার্শাল ল চলতেছে, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে এই আসম আব্দুর রবরা। তো সেই পুরো শক্তিটা, এবং এখন ধরেন প্রথম আলো, প্রথম আলোর যে ইনফ্লুয়েন্স, তার 100 টাইমস ইনফ্লুয়েন্স ছিল গণকণ্ঠের, জাসদের পত্রিকা, গণকণ্ঠ পত্রিকা, তারপরে শেষে
সেখানকার কবি আল মাহমুদের মতো কবি, আহমেদ শরীফের মতো বিখ্যাত দার্শনিক, আসম আব্দুর রবের মতো নেতা, সিরাজুল আলম খানের মতো নেতা, সবাই মিলে চেষ্টা করেও যে জিনিসটা, যে ন্যারেটিভটা দাঁড়া করানো যায়নি, সেটা এখন এই জমানাতে চেষ্টা করা হচ্ছে। তো কাজেই এটার ভবিষ্যৎ কোন পর্যায়ে যায়, হলে কেমন হবে, না হলে কেমন হবে, সেটি একটা ভিন্ন প্রসঙ্গ। ফার্স্ট থিং হলো, যদি বর্তমান জমানা ঠিক এই নৌকা, ধানের শীষ, আওয়ামী লীগ এগুলোকে ভুলিয়ে দিতে পারে, তাহলে মানে এটা আমাদের পুরো জাতির সত্তার একটা বিবর্তন হবে। ভালো মন্দ আমি কিছুই বললাম না, না আমাদের রুচি, আভিজাত্য, টেস্ট, ইতিহাসবোধ, কৃষ্টি, কালচার সব কিছুর একটা রেভলিউশন হয়ে যাবে, যেটা হয়েছিল ফ্রান্স রেভলিউশনের মাধ্যমে। এবং সেই রেভলিউশনের পেছনে যে মতাদর্শ দিক, যেভাবে রুশো, ভলতেয়ার তারা চেষ্টা করেছিলেন, চেষ্টা করে পুরো জাতির মস্তিষ্ককে একটা বিপ্লবের জন্য পরিবর্তন করেছেন। ফলে কি হলো, যে লুইয়ের যে শাসন আমল, মানে হাজার বছরের যে শাসন আমল, পুরো ইতিহাসটাকে কিন্তু ধামাচাপা দেওয়া গিয়েছিল। ফলে এখানে যে বিপ্লবটা মানে অভ্যুত্থানটা হয়েছে, এটাকে যদি বিপ্লবে রূপান্তরিত করা যায়, মুজিববাদকে কবর দেওয়া যায়, আওয়ামী লীগের ইতিহাসকে মোছা যায়, নৌকাকে যদি মুছে দেওয়া যায়, তার সঙ্গে সঙ্গে আমাদের যে আবহ বাংলার ইতিহাস, যেটার সঙ্গে আওয়ামী লীগের ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের সঙ্গে মানুষের জীবনযাত্রা রয়েছে, কৃষি রয়েছে, দারিদ্রতা রয়েছে, সেইগুলোকে চেঞ্জ করে যদি ক্যাপিটালিজমে অথবা ইসলামাইজেশনে চলে যাওয়া যায়, তখন দেখা গেল যে জাতীয় নেতা বঙ্গবন্ধুর পরিবর্তে মোহাম্মদ বিন কাসিম হবেন, কোনো সন্দেহ নাই। উমর ইবনুল খাত্তাব হবেন, খালিদ বিন ওয়ালিদ হবেন, অস্বাভাবিক কিছু নয়। অথবা চে গুয়েভারা হবেন, লেনিন হবেন, কার্ল মার্কস হবেন। অনেকে চেষ্টা করেছেন, এটা আবার নতুন করে আসতে পারে। অথবা যদি আমেরিকান কালচার এসে যায়, তাকে জর্জ ওয়াশিংটন হবেন, অ্যাডাম স্মিথ হবেন, তারপরে জন অ্যাডামস হবেন, তারপর সেখানে সেই জন এফ কেনেডি হবেন ওয়েস্টার্ন কালচারে। আপনি যদি এদিকে যে আসেন, আপনি সেখানে সেই চেম্বারলেন হবেন, ব্রিটেনে যদি আসেন উইনস্টন চার্চিল হবেন, হতে পারে ইতিহাসের ধারাবাহিকতায় অনেক কিছু হতে পারে। তো এখন বাংলাদেশ আসলে একটা টার্নিং পয়েন্টে আছে। আমি শুধুমাত্র নিরপেক্ষভাবে পুরো ঘটনাটা বর্ণনা করলাম। এটার যে ভবিষ্যৎটা কী হবে আমি নিজেও জানি না, এবং কোনটা ভালো হবে তাও জানি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।